এর দুদিন পরে আমি এখান থেকে রওনা হই পদব্রজে। বনের মধ্যে দিয়ে 19 মাইল রাস্তা হেঁটে গিয়ে তবে রেওয়া এস্টেটের প্রান্তে শালগড়ি শান্তারা ডাক বাংলো। বনের বিচিত্র শোভা এই 19 মাইল পায়ে হেঁটে না গেলে কিছু বোঝা যেত না। আসল ভারতবর্ষের রূপ যেন দেখছি প্রাচীন ভারতবর্ষ, আর্যাবর্তের বিশাল সমতল ভূমি নয়, যা নাকি গঙ্গা ও যমুনার পলিমাটিতে সেদিন তৈরি হলো কালকের কথা। এ ভারতবর্ষ যখন হয়েছে তখন হিমালয় পর্বত গজায়নি। বহু প্রাচীন যুগ যুগান্তের পূর্বের বৃদ্ধতম ভারতবর্ষ এর অরণ্য একসময় বৈদিক আর্যগণের বিস্ময়, রহস্য ও ভীতির বস্তু ছিল। প্রথম ইউরোপীয় পর্যটকদের কাছে কশো ও ইউগান্ডার আগ্নেয়গিরি শ্রেণী ও ঘনারণ্য যেমন ছিল ঠিক তেমনটি। বনের অদ্ভুত রূপ দেখতে যদি হয় তবে পদব্রজে এ পথে অমরকণ্টক পর্যন্ত যাওয়া উচিত। তবে হিমারণ্যের মতো বিচিত্র বন পুষ্প শোভা এ বনে নেই। মধ্যপ্রদেশের বনভূমির রূপ অন্য ধরনের, একটু বেশি রুক্ষ ও অনাড়ম্বর। বন পুষ্প ও ফার্ন পাওয়া যায় যেখানে আছে বড় বড় পাহাড়ি ঝর্ণা, তার ধারে বড় বড় আর্দ্র শিলাখণ্ডের গায়ে কত কি ছোট ছোট লতা ও চারা গাছে রঙিন ফুল ফুটে আছে বটে, কিন্তু বাইরের বনে এ সময়ে কোনো ফুল দেখিনি, কেবল বন্য শেফালি ছাড়া। এ বনে বন্য শেফালি গাছ অজস্র। পথের ধারে যা পড়ে তাতেই আমার মনে হয়েছে এই গাছের সংখ্যা এই অঞ্চলে যথেষ্ট। তবুও আমি গভীর বনের মধ্যে যাইনি। আমার সঙ্গে 4-5 জন অমরকণ্টকের যাত্রী ছিল। তারাও আমাকে পথ ছেড়ে অরণ্যের অভ্যন্তর প্রদেশে ঢুকতে দেয়নি। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম পড়ে। গ্রামে ছোট মুদির দোকান, সেখানে সিজার সিগারেট পর্যন্ত পাওয়া যায়। আর পাওয়া যায় আটা, ডাল, ভেলিগুড়, নুন, মোটা চাল। বিভিন্ন মিশন সোসাইটির এইসব বন্যপল্লীতে স্কুল বসিয়ে গোঁড়দের শিক্ষাদানে যথেষ্ট সাহায্য করছে। খ্রিস্ট ধর্মাবলম্বী লোকের সংখ্যা কোনো কোনো গ্রামে নিতান্ত কম নয়। দুপুরে নিভৃত কোনো ঝর্ণার ধার খুঁজে নিয়ে গাছের নিবিড় ছায়ায় আমরা রান্না চড়াতাম। আমাদের দলের পাচক ছিল মান্দারু বলে একটি ছোকরা। সে মাধোলালের বাড়িতে প্রতিপালিত হয়েছিল ছেলেবেলা, এখন কাঠের মিস্ত্রির কাজ করে। যদিও সে একজন দস্তুর মতো ভবঘুরে, কোথাও বেশি দিন থাকা তার ধাতে নাকি একেবারেই সয় না। আমি বলতাম, আজ কি রান্না হবে মান্দারু? আটা আর ডাল। আর কি রাঁধতে জানো? আর আলুর চোখা। দুবেলা এই একই রান্না, নতুনত্ব নেই। আটার হাতে গড়া রুটি, আড়রের ডাল আর আলুর চোখা। এমন বিচিত্র রান্না জীবনে কখনো খাইনি। এমন ঘোর আনাড়ি ও প্রতিভাবিহীন রাঁধুনিও সহজে খুঁজে মিলবে না। এতদিন হাতে কলমে রান্নার কাজ করা সত্ত্বেও মান্দারু এতটুকু উন্নতি করতে পারেনি ও কাজে, কোনোদিন পারবেও না। বনের মধ্যে যে কটি অদ্ভুত দিন কেটেছিল তার কথা জীবনে কখনো ভুলব না। মধ্যপ্রদেশের এইসব বনে যথেষ্ট হিংস্র জন্তুর বাস বটে, কিন্তু আমরা কোনোদিন কিছু দেখিনি। আমার একজন সঙ্গী এক রাত্রে বলল সে নাকি বাইসন দেখেছে, কিন্তু তার কথা আমার বিশ্বাস হয়নি। প্রথমে তো বাইসন মাদ্রাজ অঞ্চলে ছাড়া ভারতের অন্য কোনো বনে দেখা যায় না। মধ্যপ্রদেশে গোড় বা গায়ের বলে যে মহিষ জাতীয় জন্তু আছে তাকে অনেকে ইন্ডিয়ান বাইসন বলেন বটে, কিন্তু মধ্যপ্রদেশের বনে গোড় প্রায় নির্বংশ হয়ে এসেছে। শিকারীরা বন বাঁধা ঠেঙিয়েও তার সন্ধান পান খুবই কম। দ্বিতীয় কথা, এই বন্যজন্তু অত্যন্ত হুঁশিয়ার। মানুষের সাড়া শব্দ তারা অনেক দূর থেকে পায় এবং সে জায়গার ত্রিসীমানায় ঘেঁষে না। তবে শেয়াল প্রায়ই যেত। আর দেখতাম ময়ূর, প্রায়ই ময়ূর ডাল থেকে উড়ে বসত পথের ওপর। ময়ূর ছাড়া আরও অনেক পাখি ছিল সে বনে। দুপুরে যখন গাছতলায় একটু বিশ্রাম করতাম তখন বিহঙ্গ কাকলি আমাদের পথশ্রান্তি দূর করত। এই রকম বেড়াবার একটা নেশা আছে, বড় ভয়ানক নেশা সেটি। তা মানুষকে ঘর ছাড়া করে ভবঘুরে বানিয়ে দেয়। আমরা যে কজন বনের মধ্যে চলেছি সকলেই প্রাণে প্রাণে অনুভব করেছিলাম সেই অদ্ভুত ও তীব্র আনন্দ। শুধু মুক্ত জীবনেই যার দেখা মেলে। আমরা সাধারণত রাত্রে কোনো একটা গ্রামে আশ্রয় নিতাম। সকাল হলে হাঁটা শুরু করে দুপুরের মধ্যে 10-12 মাইল কি 15 মাইল পার হয়ে যেতাম। এই সকালের হাঁটাই হলো আসল। বিকেলে বেশি দূর যেতে না যেতে বনের মধ্যে ক্রমশ ঘন ছায়া নেমে অন্ধকার হয়ে আসতো। তখন কোথাও আশ্রয় না নিলে চলতো না। দুপুরে অনেকখানি পথ হেঁটে একটা সুন্দর জায়গা আমরা বেছে নিতাম
যেখানে বড় বড় গাছের ছায়া, ঝর্ণার জল কাছে, বসবার উপযুক্ত শিলাখণ্ড পাতা, পাখির কাকলিতে বনভূমি মুখর। তারপর মান্দারু জায়গাটা ডালপালা ভেঙে পরিষ্কার করত। আমরা কম্বল পেতে ফেলতাম 3-4খানা, কখনো বা জোড়া দিয়ে, কখনো আলাদা আলাদা। কত রকমের গল্প হতো, চা চড়ত। আমরা চা খেয়ে খুব খানিকটা বিশ্রাম করে ঝর্ণার জলে নেমে আসতাম। এদিকে মান্দারু রান্না চড়িয়েছে। আরও কিছুক্ষণ বসবার পরে মান্দারু শালপাতায় আমাদের ভোজ্য পরিবেশন করত। খেয়ে দিয়ে ঘণ্টাখানেক সবাই ঘুমিয়ে নিত। তারপর আবার উদ্যোগ করে তাঁবু উঠিয়ে সবাই মিলে রওনা হওয়া যেত। কোনো উদ্বেগ নেই, চিন্তা নেই মনে। দূর কোনো বৃক্ষচূড়ায় ময়ূরের ডাক, বনের ডালপালায় বাতাসের মর্মর শব্দ, ঝর্ণার কলতান, প্রচুর অবকাশ ও আনন্দ। এ যেন আমরা আবার আমাদের প্রাচীন অরণ্য জীবনে ফিরে গিয়েছি। বিংশ শতাব্দীর কর্মবহুল দিনগুলি থেকে পিছু হেঁটে দায়িত্বহীন মুক্ত জীবনের আনন্দে আমাদের মন ভরপুর। তাছাড়া এই বিরাট বন প্রকৃতির নিবিড় সাহচর্যও আমাদের সকলের মনে কেমন একটা নেশা জাগিয়ে তুলেছে। আমাদের মধ্যে একজন বলল, তার কোনো এক বন্ধু আলমোড়া থেকে পায়ে হেঁটে হিমারণ্যের বিচিত্র সৌন্দর্যের মধ্যে ওই পথে গঙ্গোত্রী যমুনোত্রী যাবার জন্যে বেরিয়েছিল। সে আর ফিরে এলো না। এখন ওইখানে কোনো জায়গায় থাকে, সাধু সন্ন্যাসীর জীবনযাপন করে। হিমালয়ের নেশা তাকে ঘর ছাড়া করেছে। একদিন সন্ধ্যাবেলা আমরা একটি ক্ষুদ্র গৌড় বস্তিতে গেলাম। আমাদের থাকবার উপযুক্ত ঘর নেই সেখানে, ছোট ছোট কুঁড়ে ঘর, তাদেরই জায়গা কুলোয় না। অবশেষে একটা গোয়াল ঘরে আমাদের জায়গা করে দিল। কিছুক্ষণ পরে বসতির লোকজন আমাদের ঘিরে গল্পগুজব করতে এলো। একজন বলল, তোরা ভাল্লুকের ছানা কিনবি? আমরা দেখতে চাইলাম। তারা দুটি ছোট লোম ঝাঁকড়া বিলিতি কুকুরের ছানার মতো জীব নিয়ে এলো। মাত্র 2 মাস করে তাদের বয়স। এই বয়সেই বড় কুকুরের মতো গায়ে শক্তি। ওরা বলল, একটা বাঘের বাচ্চাও ছিল। কিছুদিন আগে ডোঙ্গরগড় থেকে এক সাহেব শিকারী এসেছিল, তার কাছে ওরা সেটা বিক্রি করেছে। আমরা ভালুকের ছানা কিনিনি। বনের মধ্যে কোথায় কি খাওয়াবো? দলের অনেকেই আপত্তি করল। বস্তিটাতে ঘর 10 লোক বাস করে। আমরা বললাম, তোমরা জিনিসপত্র কেনো কোথা থেকে? ওরা বলল, এখানে আমরা ভুট্টা আর দেধানার চাষ করি। নুন কিনে আনি শুধু অমরকণ্টকের বাজার থেকে। তীরধনুক আছে, পাখি আর হরিণ শিকার করি। অমরকণ্টকের মেলার সময় হরিণের চামড়া, ভালুকের ছানা, পাখির পালক ইত্যাদি বিক্রি করি যাত্রীদের কাছে। তা থেকে কাপড় কিনে আনি। বেশ সহজ ও সরল জীবনযাত্রা। তবে এরা বড় অলস। জীবনযাত্রার অনাড়ম্বর সরলতাই এদের অলস ও শ্রম বিমুখ করে তুলেছে। পয়সা দিতে চাইলেও কোনো শ্রমসাধ্য কাজ এরা সহজে করতে রাজি হয় না। পয়সা রোজগার করবার বিশেষ ঝোঁক নেই। বিনা আয়াসে যদি আসে তো ভালো, নতুবা কষ্ট করে কে আবার পয়সা উপার্জন করতে যায়। সবগুলি বন্যগ্রামেরই প্রায় এই অবস্থা। কতবার বলে দেখেছি, 1 বোঝা কাঠ ভেঙে এনে দে না, পয়সা দেব। ওরা সোজা জবাব দিয়ে বসে, আমাদের দিয়ে হবে না বাবু, আমরা পারবো না। পয়সা পাবি, দে না। কি হবে পয়সা বাবু, পারবো না আমরা। অথচ পয়সা কড়ি বিষয়ে এরা যে উদাসীন ও সরল তা আদৌ নয়। সুবিধা পেলে বিদেশিকে ফাঁকি দিতে বা ঠকিয়ে জিনিস বিক্রি করতে ওস্তাদ। আসল কথা, খেটে পয়সা রোজগার করা ওদের ধাতে সয় না। বেলা 8টার সময় ঘুম ভেঙে উঠে কানে শালপাতার পিকা বা বিড়ি গুঁজে নিকটবর্তী কোনো জলাশয়ের ধারে সারাদিন বসে হয়তো মাছ ধরছে। মেয়েরা বাড়ি থেকে খাবার দিয়ে এলো। লোকটি চুপ করে ঠায় জলের ধারে অর্জুন গাছের ছায়ায় বসেই আছে। এক জায়গায় এতক্ষণ বসে থাকতেও পারে? দার্কের সাথে এ দৃশ্য কতবার দেখেছি। আর একটা জিনিস, এদের সময়ের জ্ঞান নেই একেবারেই। বয়স কত কি জানি বাবু, তবুও আন্দাজ 20-25 হবে। হয়তো উত্তরদাতার বয়স 60 পেরিয়েছে, তবুও তার কাছে 20ও যা 50ও তাই। কতদিন আগে একটা ব্যাপার ঘটেছিল তার সঠিক ধারণা এদের একেবারেই থাকে না। অনেককে জিজ্ঞেস করে দেখেছি। সময়ের মাপজোক সভ্য সমাজেই প্রয়োজন। সভ্যতার সংস্পর্শে যারা আসেনি তাদের সময় সমুদ্রের উর্মিমালা গণনার প্রয়োজন কি? আমরা দামুন্ডি বলে একটা গ্রামে পৌঁছে 2 দিন বিশ্রাম করলাম। এখান থেকে রেলওয়ে স্টেশন মাত্র 9 মাইল। অমরকণ্টকের যাত্রীরা এখান থেকে হেঁটে অমরকণ্টকে চলে যাবে। আমি স্টেশনে গিয়ে ট্রেনে উঠব। দামুন্ডি পৌঁছবার পূর্বে আমরা যে গ্রাম থেকে রওনা হই
তার অধিবাসীরা আমাদের বারণ করেছিল, বাবু সাহেব ও পথে যাবেন না, বড় বাঘের ভয়, 3-4 জন মানুষকে বাঘে নিয়েছে। গরু বাছুর তো রোজই নেয় বসতি থেকে। আমরা খুব সতর্ক হয়ে পথে হাঁটতাম, অথচ এই পথে বন খুব কম, মরুম ছড়ানো ডাঙায় প্রায় সবটা, মাঝে মাঝে ছোট ছোট বন আর পাহাড়। একটা ছোট বনের মধ্যেই নাকি বাঘে মানুষ নিয়েছে। এই সব বন্যগ্রামে বাঘের উৎপাত খুব বেশি। একজন বৃদ্ধ বলল, এমন গ্রাম নেই যেখান থেকে বছরে 2-4টে গরু বাছুর না নেয়, মানুষও নেয় মাঝে মাঝে। বাঘ ছাড়া আর কি জানোয়ারের উৎপাত আছে? বাঘের পরেই বুনো মহিষের উপদ্রব, ফসল বড় নষ্ট করে দেয় এরা। তোমরা কি করো তখন? আমরা আগুন ঢালি, টিন বাজাই, সারা রাত জাগতে হয় ক্ষেতের মধ্যে মাচা বেঁধে। বাঘ মারো না? বাবু, সবাই শিকারী নয় তো, বাঘ শিকার করা সহজ নয়। যখন বড্ড উৎপাত হয় তখন অন্য জায়গা থেকে শিকারী ডেকে আনতে হয়। তীর ধনুক দিয়ে বাঘ শিকার করে? চিরকাল তাই হয়ে এসেছে। যখন কিছুতেই না পারা যায় তখন বন্দুকওয়ালা সাহেব শিকারীকে আনাতে হয়। তাও একবার এমনই হলো, সাহেব শিকার করতে গিয়ে বাঘের হাতে জখম হলো। শহরের দাওয়াইখানায় নিয়ে যেতে যেতে পথেই মারা পড়ল। বড় সাপ দেখেছো কখনো? আছে এ বনে। বড় ময়াল সাপ আছে, তবে তাদের বড় একটা দেখা যায় না, পাহাড়ের গুহায় কিংবা গাছের খোড়লে লুকিয়ে থাকে। একবার আমি একটা দেখেছিলাম, অনেকদিন আগের কথা, তখন আমার জোয়ান বয়স। পাহাড়ের ধারে ছাগল চড়াতে গিয়েছি। এমন সময় একটা ছাগল হঠাৎ ব্যা ব্যা করে ডাকতে লাগলো কোন দিক থেকে। অনেক ছাগল এদিকে ওদিকে মাঠের মধ্যে ছড়িয়ে পড়েছে। প্রথমটা তো বুঝতে পারিনি কোথা থেকে ডাক আসছে। তারপর দেখি এক জায়গায় একটা বাবলা গাছ আছে, তার তলায় সামান্য একটু জায়গায় লম্বা ঘাসের বন। সেই বনটার মধ্যে থেকে ছাগলের ডাক আসছে। ব্যাপার কি দেখতে গেলাম। গিয়ে দেখি এক ভীষণ অজগর সাপ ছাগলটার পেছন দিকের 2খানা ঠ্যাং একেবারে গিলে ফেলেছে। বাবলা গাছের গুঁড়িতে সাপটা জড়িয়েছিল, একবার একটু একটু করে পাক খুলছে। তখন আমি ছাগলের সামনের পা ধরে টানাটানি আরম্ভ করতেই সাপটা আর পাক না খুলে গাছের গুঁড়ি এমন জড়িয়ে এঁটে ধরল যে আমি জোর করেও ছাগলটাকে ছাড়িয়ে আনতে পারিনি। ময়াল সাপের গায়ে ভীষণ জোর। তখন গ্রাম থেকে লোক ডেকে নিয়ে গিয়ে সাপটা মেরে ফেলি। দামুন্ডি ছাড়িয়ে মাইল 10 হেঁটে আমি অমরকণ্টক রোড স্টেশনে এসে ট্রেন ধরে কলকাতায় ফিরলাম। 1933 সালে খবরের কাগজে বার হলো যে উড়িষ্যার অন্তর্গত সম্বলপুর জেলার বিক্রমখোল নামক স্থানে ঘন অরণ্যের মধ্যে একটা পাহাড়ের গায়ে প্রাগৈতিহাসিক যুগের শিলালিপি আবিষ্কৃত হয়েছে। অনেক লোক দেখতে যাচ্ছে এবং স্থানীয় পুলিশে লোকজন যাবার অনেক সুবিধে করে দিয়েছে, এ কথাও কাগজে বেরিয়েছিল। স্থানটির প্রাকৃতিক দৃশ্য বড় সুন্দর এবং হরিণ, বনমোরগ, সম্বর প্রভৃতি বন্যজন্তু যথেষ্ট পাওয়া যায়। বন্ধুবর শ্রীযুক্ত সজনীকান্ত দাস তখন বঙ্গশ্রীর সম্পাদক। সজনীবাবু আমাকে বঙ্গশ্রীর তরফ থেকে বিক্রমখোল পাঠাতে সম্মত হলেন। সঙ্গে যাবেন বঙ্গশ্রীর তৎকালীন সহকারী সম্পাদক শ্রীযুক্ত কিরণ কুমার রায় ও ফটোগ্রাফার হিসেবে বন্ধুবর শ্রীযুক্ত পরিমল গোস্বামী। খ্যাতনামা ব্যারিস্টার শ্রীযুক্ত নীরদ রঞ্জন দাশগুপ্তের মধ্যম ভ্রাতা প্রমোদ রঞ্জনও আমাদের সহযাত্রী হবেন ঠিক হলো। 3রা মার্চ শুক্রবার আমরা হাওড়া স্টেশন থেকে নাগপুর প্যাসেঞ্জারে রওনা হব ধার্য ছিল। এদিন বেলা 3টের সময় আমি বঙ্গশ্রী অফিসে গিয়ে কিরণ ও পরিমল বাবুকে তাগাদা দিলাম। পরিমল বাবু ক্যামেরা ও জিনিসপত্র নিয়ে সেখানে আমার অপেক্ষাতেই বসেছিলেন। আমি বললাম, আপনারা রওনা হয়ে যাবেন 7টার সময়ে। হাওড়া স্টেশনে বিএনআর-এর ইন্টার ক্লাস টিকিট ঘরের সামনে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ আমি না যাই। প্রমোদবাবুকেও ফোন করে সে কথা জানানো হলো। বন জঙ্গলের পথে কয় বন্ধুতে মিলে একসঙ্গে যাব, মনে যথেষ্ট আনন্দ ও উৎসাহ। নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশনে গিয়ে দেখি শুধু কিরণবাবু দাঁড়িয়ে আছেন টিকিট ঘরের সামনে। ট্রেন ছাড়তে মিনিট 20 মাত্র বাকি। আমাদের দুজনেরই মন দমে গেল। বন্ধুরা সব একসঙ্গে গেলে যে আনন্দ হবার কথা, দুজনে মাত্র গেলে সে আনন্দ পাওয়া যাবে না। অনেকবার এরকম হয়েছে, যারা যারা যাবে বলেছে কোথাও, শেষ পর্যন্ত তাদের অধিকাংশই আসেনি। কিরণবাবু বললেন, টিকিট করে চলুন, আমরা আগে গিয়ে জায়গা দখল করি। নাগপুর প্যাসেঞ্জারে বেজায় ভিড় হয়, আমরা সবাই 3য় শ্রেণীর যাত্রী, সুতরাং কথাটার মধ্যে যুক্তি ছিল।
গাড়িতে উঠে আমরা বেপরোয়াভাবে চারজনের জন্যে চারখানা বেঞ্চিতে বিছানার চাদর, গায়ের কাপড় ইত্যাদি পেতে জায়গা দখল করলাম। তারপর কিরণবাবুকে পাঠিয়ে দিলাম বাকি দুজনের খোঁজে। গাড়ি ছাড়বার মিনিট 10 আগে ছুটতে ছুটতে সবাই এসে হাজির। পরিমলবাবু শেষ মুহূর্তে তার ক্যামেরার জন্যে কি একটা জিনিস কিনতে গিয়েছিলেন, তাই দেরি হলো। একজন রেলওয়ে কর্মচারী বলে গেল, এ গাড়ি সিনি জংশন হয়ে যাবে। আমরা বললাম, মশাই বেলপাহাড় যাবে তো? বেলপাহাড় বহুদূরের স্টেশন। লোকটি খোঁজ রাখে না, নামও শোনেনি। বলল, সে কত দূরে বলুন তো? বিলাসপুরের ওদিকে? অনেক এদিকে, ঝাড়সাগুড়ার পরে। নির্ভাবনায় যান, এ লাইন খারাপ হয়েছে তার অনেক আগে। চক্রধরপুরে গিয়ে আবার মেন লাইনে উঠবেন। ট্রেন ছাড়লো। আমাদের ঘুম নেই উৎসাহে পড়ে। অনেক রাত পর্যন্ত সবাই মিলে বকবক করছি। রাতে 12:30টায় ট্রেন খড়গপুরে এলে আমরা চা খেলাম। খড়গপুরের লম্বা প্ল্যাটফর্মে পায়চারি করে বেড়ালাম। চমৎকার জ্যোৎস্না, শুক্লা ত্রয়োদশীর তিথি, সামনে আসছে পূর্ণিমা। খড়গপুর ছাড়িয়ে জমির প্রকৃতি একেবারে বদলে গেল। রাঙা মাটি, উঁচু নিচু পাথুরে জমি, বড় বড় প্রান্তর। জ্যোৎস্না রাত্রে সে সব জায়গা দেখাচ্ছে যেন ভিন্ন কোনো রহস্যময় জগৎ। আমাদের বহুদিনের পরিচিত পৃথিবী যেন এ নয়, যেন কোন অজানা গ্রহলোকে এসে পড়েছি, যেখানে প্রতি মুহূর্তে নব সৌন্দর্যের সম্ভার, চোখের সামনে উদ্ঘাটিত হবার সম্ভাবনা। এ পথে আমার সঙ্গীরা কেউ কোনোদিন আসেনি। বিশেষ করে প্রমোদ ও পরিমল দুজনেই প্রকৃতি রসিক। তারা ঘুমোবার নামটি করে না। আমি এ পথে একবার মাত্র এসেছি, তাও অন্ধকার রাত্রে। পথের বিশেষ কিছুই দেখিনি, সুতরাং আমিও জেগে বসে আছি। সারডিহা ছাড়িয়ে রেল লাইনের দুধারে নিবিড় শালবন। বসন্তে শিমুল ফুল ফুটে আছে শালবনের মাঝে মাঝে, যদিও রাত্রে কিছু বোঝা যায় না। গাছটা শিমুল বলে চেনা যায় এই পর্যন্ত। গিগনি ছাড়িয়ে গেলে আমি বললাম, এইবার সব ঘুমিয়ে নাও, রাত 1টা বেজে গিয়েছে। কাল পরশু কোথায় খাবো, কোথায় ঘুমোবো কিছুই ঠিক নেই। পথে বেরুলে শরীরটাকে আগে ঠিক রাখতে হবে। সারা রাত্রি ট্রেন চলল। আমরা সবাই শুয়ে পড়লাম। কখন যে ঘুম এসেছে আর কিছুই জানি না। ফেরিওয়ালার চিৎকারে ঘুম ভেঙে দেখি ভোর হয়ে গিয়েছে। একটা বড় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, আর সামনের রাস্তা দিয়ে লম্বা মোটরের সারি ক্রমাগত স্টেশনের দিকে আসছে। তার আগে কখনো টাটানগর দেখিনি। এই বন জঙ্গলের দেশে এত মোটর গাড়ির ভিড় যখন, এ টাটানগর না হয়ে যায় না। আমার নিদ্রিত সঙ্গীদের ঘুম তখনও ভাঙেনি। আমি হাঁক দিয়ে বললাম, ও প্রমোদবাবু, ও কিরণ, ঘুমোতে এসেছ কি শুধু পয়সা খরচ করে? উঠে টাটানগর দেখো, টাটানগর এসেছে। পরিমল উঠে চোখ মুছতে মুছতে বলল, কি স্টেশন এটা? টাটানগর। চা পাওয়া যাচ্ছে তো? অভাব কি, ওদের সব ঘুম ভাঙিয়ে দাও, চা ডাকি। প্রমোদবাবু প্ল্যাটফর্মে নেমে বলল, আরে এ টাটানগর কোথায়? লেখা আছে সিনি জংশন। আমরা সবাই অবাক। এ কি, এত বড় জায়গা, এত মোটরের ভিড় সিনি জংশনে? কখনো তো নামও শুনিনি। 2-4জন লোককে ডেকে জিজ্ঞেস করে জানা গেল, এত মোটরের ভিড়ের কারণ সেরাইকেলার রাজার ছেলের বিয়ে। সিনি জংশন থেকে সেরাইকেলা মাইল 15-20 পথ। এসব মোটর বরযাত্রী নিয়ে আসছে সেরাইকেলা থেকে। আমরা চা খেয়ে ট্রেনে উঠে বসলাম। ট্রেন ছেড়ে দিল। আমার বন্ধুরা সব জানালার কাছে বসেছে। প্রমোদবাবু কেবল চেঁচিয়ে বললেন, ও বিভূতিবাবু, এমন চমৎকার একটা পাহাড় গেল, দেখতে পেলেন না? ওদিকে কিরণ চেঁচিয়ে বলে, কি সুন্দর নদী একটা, দেখুন দেখুন, এই জানালায় আসুন চট করে। বেঙ্গল নাগপুর রেলপথের গৈলোকেরা স্টেশনে থেকে মনোহরপুর পর্যন্ত দুধারের অরণ্য পর্বতের দৃশ্য অতুলনীয়। গৈলোকেরা স্টেশনে এসে পাহাড় জঙ্গলের দৃশ্য দেখে প্রমোদবাবু তো একেবারে নির্বাক। পরিমলবাবু স্টেশনের প্ল্যাটফর্ম থেকে সামনের পাহাড়ের একটা ফটো তুলে নিলেন। তারপর রেলপথের দুধারেই অপূর্ব দৃশ্য। জানালা থেকে চোখ ফেরাতে পারিনে। কৈলোকেরা স্টেশনে বড় বড় পেঁপে গোটা কত কেনা হয়েছিল। কিরণ সেগুলো ছাড়িয়ে ভালো করে কেটে দিল। বসন্তকাল, বনে বনে রক্তপলাশের সমারোহ। সারেঙ্গ টানেলের মুখে ধাতু ফুলের বন। শালবনে কচি সবুজ পত্রের সম্ভার, প্রচুর সূর্যালোক। বনের মাথায় উপরে নীল আকাশ, মাঝে মাঝে বনের মধ্যে দিয়ে পার্বত্য নদী শীর্ণধারায় সর্পিল গতিতে বয়ে চলেছে। কোথাও একটা বড় নির্জন পথ রেল লাইনের দিক থেকে গভীর বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কোথাও প্রকাণ্ড কোয়ার্টজ পাথরের পাহাড়টা
বনের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে। কোথাও একটা অদ্ভুত দর্শন বিশাল শিলাখণ্ড বনের মধ্যে পড়ে আছে। প্রমোদবাবু আর কিরণের খুশি দেখে কে? পরিমল বেচারি তো ফটো নেবার জন্যে ছটফট করছে আর কেবল মুখে বলছে, ওহ, এইখানে যদি ট্রেনটা একটু দাঁড়াতো, ওখানে যদি ট্রেন একটু দাঁড়াতো। বেলা 2টোর সময় ঝারসাগুড়া স্টেশনে গাড়ি দাঁড়ালো। এখানে আমরা খেয়ে নিলাম। প্রমোদবাবু টাইম টেবল দেখে বললেন, বিছানা বেঁধে ফেলুন সবাই, আর 2টো স্টেশন পরেই বেলপাহাড়, ওখানেই নামতে হবে। ইব বলে একটা ছোট স্টেশন ঘন বনের মধ্যে। স্থানটায় বড় চমৎকার শোভা। স্টেশনের কাছেই একটা নদী, তার দুপারে ঘন বন, বনের মধ্যে রাঙা ধাতব ফুলের মেলা। একটা লোককে জিজ্ঞেস করে জানা গেল নদীর নাম ব্রাহ্মণী বা বামনী। বেলপাহাড় স্টেশনে নামবার আগে দেখি ছোট্ট স্টেশনের প্ল্যাটফর্মে অনেকগুলি লোক কাদের অভ্যর্থনা করে নেবার জন্য দাঁড়িয়ে আছে। আমরা যেতেই তারা আমাদের কাছে ছুটে এলো। উড়িয়া ভাষায় বলল, বাবুরা কলকাতা থেকে আসছেন? হ্যাঁ, তোমরা কাকে খুঁজছ? সম্বলপুরের ডেপুটি কমিশনার সাহেব আমাদের পাঠিয়ে দিয়েছেন। আপনাদের আসবার কথা ছিল। আপনাদের সব বন্দোবস্তের ভার নেবার পরোয়ানা দিয়েছেন আমাদের ওপর। প্রমোদবাবুর দাদা বন্ধুবর নীরদবাবুর সঙ্গে সম্বলপুরের ডেপুটি কমিশনার মিস্টার সেনাপতির আলাপ ছিল। সেই সূত্রে নীরদবাবুকে দিয়ে একখানা চিঠি লিখিয়ে এনেছিলাম আমি ও প্রমোদবাবু কয়েকদিন পূর্বে। চিঠির মধ্যে অনুরোধ ছিল যেন গ্রাম্য পুলিশ আমাদের গন্তব্যস্থানে যাবার একটু ব্যবস্থা করে দেয়। কিন্তু সে ব্যবস্থা যে এভাবে অভ্যর্থনায় পরিণত হবে তা আমরা ভাবতে পারিনি। বেলপাহাড় স্টেশন থেকে কিছু দূরে ডাকবাংলোয় তারা নিয়ে গিয়ে তুলল। একটু দূরে একটা বড় পুকুর। আমরা সকলে পুকুরের জলে নেমে স্নান করে সারাদিন রেল ভ্রমণের পরে যেন নতুন জীবন পেলাম। পুকুরের পাড়ে পুরীর জগন্নাথের মন্দিরের অনুকরণে একটি ক্ষুদ্র মন্দির। স্থানটি চতুর্দিকে পাহাড়ে ঘেরা, অবশ্যই পাহাড় শ্রেণী দূরে দূরে। একটি বৃদ্ধ ব্রাহ্মণ ডাকবাংলোয় আমাদের জন্য রান্না করে রেখেছে। স্নান করে এসে আমরা আহারে বসে গেলাম। শালপাতায় আলো চালের ভাত আর কাঁচা শালপাতার বাটিতে ডাল। পাচক ব্রাহ্মণটি যেন সাত্ত্বিকতার প্রতিমূর্তি, শান্ত নম্র স্বভাব। আমাদের ভয়েই যেন সে জড়সড়, সংকোচের সঙ্গে ভয়ে ভয়ে আমাদের পরিবেশন করছিল, যেন তার এতটুকু ত্রুটি দেখলে আমরা তাকে জেলে পাঠাবো। ডেপুটি কমিশনারের বন্ধু আমরা, বলা তো যায় না। তারপর জিজ্ঞেস করে জানা গেল ব্রাহ্মণ পুকুর পাড়ের সেই মন্দিরের পূজারী। বেলা পড়ে এসেছে। রাঙা রোদ দূরের পাহাড়ের মাথায়, শালবনে, রাঙা মাটির টিলার গায়ে। কি ঘন শালবন, দূরে দূরে নির্জন পর্বতমালা। ডাকবাংলো থেকে অল্প দূরে একটি গ্রাম্য হাট বসেছে। আমরা হাটে বেড়াতে গেলাম। উড়িয়া মেয়েরা হাট থেকে ঝুড়ি মাথায় বাড়ি ফিরছে। আমরা হাট বেরিয়ে বেরিয়ে দেখলাম। পরিমল কয়েকটি ফটো নিল। বেগুন, রেড়ির বীজ, কুচো শুটকি চিংড়ি, কুমড়ো প্রভৃতি বিক্রি হচ্ছে। এক দোকানে এক উড়িয়া যুবতী ধান দিয়ে মুরগি কিনছে। সন্ধ্যার ছায়া নেমে এলো। আমরা ডাকবাংলোর বারান্দায় চেয়ার পেতে বসলাম। পাচক ব্রাহ্মণটি এসে বিনীতভাবে উড়িয়া ভাষায় জিজ্ঞেস করলো, রাত্রে আমরা কি খাবো? আমাদের এত আনন্দ হয়েছে যে কত রাত পর্যন্ত জ্যোৎস্নালোকে বসে আমরা গল্প করলাম। রাত 10টার সময় আহারাদি শেষ হয়ে গেল, কিন্তু ঘুম আর আসে না কারো চোখে। পরদিন সকালে আমরা বিক্রমখোল রওনা হই। আমাদের সঙ্গে রইল গ্রাম্য পাটোয়ারি ও 2জন ফরেস্ট গার্ড। একখানা গরুর গাড়িতে আমাদের জিনিসপত্র চলল, কিন্তু আমরা পায়ে হেঁটে যাওয়াই পছন্দ করলাম। জিজ্ঞেস করে জেনেছিলাম বিক্রমখোল এখান থেকে প্রায় 13 মাইল। বেলপাহাড় থেকে বিক্রমখোল পর্যন্ত এই পথের প্রাকৃতিক সৌন্দর্য আমার মনে চিরকালের ছবি এঁকে রেখে দিয়েছে। কতবার অবকাশ মুহূর্তে স্বপ্নের মতো মনে হয় সেই নদী পর্বত অরণ্য সমাকুল নির্জন বন্য পথটির স্মৃতি। প্রথম বসন্তে ফুটন্ত পলাশবনের শোভা ও রাঙা ধাতব ফুলের সমারোহ সারা পথে। মাঝে মাঝে পাহাড়ি নদীর খাত বেয়ে ঝিরঝির করে জল চলেছে পাথরের নুড়ির রাশির ওপর দিয়ে। এক জায়গায় বড় বড় গাছের ছায়া। সামনের একটি পাহাড়ি নদীর কাঠের পুলের ওপর ঘাসের চাপড়া বিছিয়ে দিচ্ছে। ঝর্ণার দুধারে পাহাড়ি করবীর গাছ ফুলের ভারে জলের উপর নুয়ে আছে। প্রমোদবাবু প্রস্তাব করলেন, এখানে একটু চা সেরে নেওয়া যাক। কিরণ বলল, চা খাওয়ার উপযুক্ত জায়গা বটে, বসুন সবাই। আমাদের সঙ্গে ফ্লাস্কে চা ছিল, আর ছিল মার্মালেড আর পাউরুটি। মার্মালেডের টিনটা এই প্রথম খোলা হলো।
প্রমোদ ও পরিমল রুটি কেটে বেশ করে মার্মালেড মাখিয়ে সকলকে দিল। কিরণ চা দিল সবাইকে টিনের কাপে। কিছুক্ষণ পরে কিরণ রুটি মুখে দিয়ে বলল, এত তেঁতো কেন? আমিও রুটি মুখে দিয়ে সেই কথাই বললাম, ব্যাপার কি? শেষে দেখা গেল মার্মালেডটাই তেঁতো। মার্মালেড নাকি তেঁতো হয়, পরিমল বলল। কি জানি বাপু, চিরকাল পড়ে এসেছি মার্মালেড মানে মোরব্বা, সে যে আবার তেঁতো জিনিস তা কি করে জানা যাবে? এ নাকি সেভিলের তেঁতো কমলা লেবুর খোসায় তৈরি মার্মালেড, টিনের গায়ে লেখা আছে। পরিমল এটা কিনে এনেছিল, তার ওপর সবাই খাপ্পা। কেন বাপু কিনতে গেলে সেভিলের তেঁতো কমলা লেবুর মার্মালেড? বাজারে জ্যাম জেলি ছিল না? হাঁটতে হাঁটতে রৌদ্র চড়ে গেল দিব্যি। বেলা প্রায় 11টা। পথের নব নব রূপের মোহে পথ হাঁটার কষ্টটা আর মনে হচ্ছিল না। এ যেন জনহীন অরণ্য ভূমির মধ্যে দিয়ে চলেছি। এতটা পথ চলে এলাম, কোথাও একটা চষা ক্ষেত চোখে পড়ল না। শুধু পাহাড় আর বন, বন আর পাহাড়। এক জায়গায় পাহাড় একেবারে পথের গা ঘেঁষে অনেক দূরে চলেছে। পাহাড়ের ছায়া আগাগোড়া পথটাতে। আমাদের বাঁ দিকে জমি ক্রমশ ঢালু হয়ে একটা জমির খাতে গিয়ে মিশল। সমস্ত ঢালুটা বন্যকরবী ফুলের বন। পাহাড়ের ওপর বাঁশবন এদেশে এই প্রথম দেখলাম। বন্য বাঁশ আমি চন্দ্রনাথ ও আরাকান ইয়োমার পাহাড় শ্রেণী ছাড়া ইতিপূর্বে কোথাও দেখিনি। উড়িষ্যা ও মধ্যপ্রদেশের আর্দ্রতা শূন্য আবহাওয়ায় এই বন্য বাঁশ সাধারণত জন্মায় না। বাঁশ যেখানে আছে তা মানুষের সযত্ন রোপিত। বেলা প্রায় 12টার সময় আমরা গ্রিনডোলা বলে একটা গ্রামে পৌঁছলাম। এই গ্রাম আমাদের গন্তব্যস্থান থেকে মাত্র 2 মাইল এদিকে। এইখানেই আমরা দুপুরে খাবো দাবো। গ্রামে ঢুকবার আগে এক অপূর্ব দৃশ্য। ঢুকবার পথের দুধারে সারবন্দি লোক দাঁড়িয়ে কাদের অপেক্ষা করছে যেন, অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম। প্রমোদবাবু বললেন, ওখানে অত লোক কিসের হে? পরিমল বলল, আমি একটা ফটো নেব। আমরা কাছে যেতেই তারা আমাদের একযোগে পুলিশ প্যারেডের মতো সালাম করলো। ওদের মধ্যে একজন লোক এগিয়ে এসে বলল, আমার নাম বিম্বাধর, আমি এই গ্রামের গ্রামীণ। ডেপুটি কমিশনার সাহেব পরোয়ানা পাঠিয়েছেন কাল আমার উপর আপনাদের বিক্রমখোল দেখবার বন্দোবস্ত করতে। সব করে রেখেছি, আসুন বাবু সাহেবেরা। কিরণ বলল, ব্যাপার কি হে? পরিমল বলল, রাজশক্তি পেছনে থাকলেই অমনি হয়। এমনি আমরা ট্যাং ট্যাং করে এলে কেউ কি পুঁছতো? এ ডেপুটি কমিশনারের পরোয়ানা। আমি বললাম, টু করবার জোটই নেই। গ্রামের মাঝখানে মণ্ডপ ঘর, সেখানে আমাদের নিয়ে গিয়ে সবাই তুলল। রথযাত্রার ভিড় লেগেছে সেখানে। গ্রাম শুদ্ধ লোক সেখানে জড়ো হয়েছে। কলকাতা থেকে মহাপ্রতাপশালী বাবুরা আসছেন শুনে। ডেপুটি কমিশনার স্বয়ং যাদের নামে পরোয়ানা পাঠান তাদের একবার চোখে দেখে আসাই যাক। বেলপাহাড়ের পাটোয়ারি ইতিমধ্যে জাহির করে দিয়েছে, বাবুরা সাধারণ লোক নয়, গভর্নমেন্টের খাস দপ্তরের অফিসার সব। ভাই সব হুঁশিয়ার। বিম্বাধর আমাদের জন্য এক ধামা উকুড়া অর্থাৎ মুরগি আর এক কড়া ভর্তি গরম দুধ নিয়ে এলো। পরামর্শ করে স্থির হলো আমরা একটু বিশ্রাম করে নিয়ে এখনই বিক্রমখোল যাব। সঙ্গে 4 জন ফরেস্ট গার্ড আর বিম্বাধর থাকবে। জঙ্গল বড় ঘন, বাঘ ভালুকের ভয়। বেলাবেলি সেখান থেকে ফিরতে হবে দেখে শুনে। এসে স্নানাহার করা যাবে, নতুবা এখন স্নানাহার করতে গেলে বেলা একেবারে পড়ে যাবে। সে সময় অত বড় জঙ্গলে ঢোকা যুক্তিযুক্ত হবে না। কিছুক্ষণ বিশ্রাম করে আমরা বিক্রমখোল রওনা হলাম। গ্রিনডোলা ছাড়িয়ে মাইল 2 গিয়েই গভীর অরণ্যভূমি। লোকজনের বসতি নেই, শুধু বন্য বাঁশ আর শাল পলাশের বন। প্রকাণ্ড বড় বড় লতা গাছের ডালে জড়াজড়ি করে আছে। গাছের ছায়ায় সবুজ বনটিয়ার ঝাঁক। হরিতকি গাছের তলায় ইতস্তত শুকনো হরিতকি ছড়িয়ে পড়ে আছে। কোথাও আমলকি গাছে যথেষ্ট আমলকি ফলে আছে। পূর্বে যে শুভ্রকাণ্ড বৃক্ষকে শিববৃক্ষ বলে উল্লেখ করেছি, এ বনে তার সংখ্যা খুব বেশি। এত শিববৃক্ষের ভিড় আমি আর কোথাও দেখিনি। এই বনে আর একটি পুষ্পবৃক্ষ দেখলাম। পরে অবশ্যই সিংভূম অঞ্চলের পার্বত্য অরণ্যে এই জাতীয় গাছ আরও দেখেছি। গাছটায় ফুল অবিকল কাঞ্চন ফুলের মতো। গাছটাও দেখতে সেই ধরনের। বনের মধ্যে যেখানে সেখানে এই বৃক্ষ অজস্র পুষ্প সম্ভারে সজ্জিত হয়ে দাঁড়িয়ে। বনের মধ্যে মাইল 2-3 হাঁটবার পরে পথ ক্রমে উঁচু দিকে উঠতে লাগলো। এক জায়গায় গিয়ে পথটা হঠাৎ শেষ হয়ে গেল। আমরা যেন একটা পাহাড়ের ওপর থেকে অনেক নিচু উপত্যকার দিকে চেয়ে দেখছি।
আমাদের ওই উপত্যকার মধ্যে নামতে হবে সরু পথ বেয়ে, কোনো কোনো জায়গায় পাহাড়ের ফাটল থেকে বেরোনো শেকড় ধরে। বিম্বাধর আমাদের সঙ্গে ছিল। সে বলল, পুলিশে জঙ্গল কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছে, নামতে তত অসুবিধা হবে না বাবু। সবাই মিলে পাহাড়ের গা ধরে সন্তর্পণে অনেকটা নিচে নামলাম, আঁকাবাঁকা পথ বেয়ে। তারপর অপর দিকে চেয়ে দেখা গেল অনাবৃত পর্বতগাত্রে লম্বালম্বিভাবে খোদাই করা কতকগুলি অজ্ঞাত অক্ষর বা ছবি। পরিমল বিভিন্ন দিক থেকে শিলালিপির ফটো নিল, অক্ষরগুলির অবিকল প্রতিলিপিও এঁকে নিল। জায়গাটার প্রাকৃতিক দৃশ্য সত্যি অপূর্ব। আমাদের আরও নিচে উপত্যকার মেঝে, যে পাথরের গায়ে শিলালিপি উৎকীর্ণ তাকে পাহাড় না বলে একটা মালভূমির অনাবৃত শিলাগাত্র বলাই সঙ্গত। নিম্নে উপত্যকা নানা জাতীয় বন্যবৃক্ষে সমাচ্ছন্ন, তার মধ্যে কাঞ্চন ফুল গাছের মতো সেই গাছও যথেষ্ট। ফুলে ভর্তি হয়ে সেই নির্জন পর্বতারণ্যের শোভা ও গাম্ভীর্য বৃদ্ধি করছে। উপত্যকার ওদিকে আবার মালভূমির দেওয়াল খাড়া প্রাচীরের মতো উঠে গিয়েছে, সেদিকটাতেও ঘন জঙ্গল। এমন একটি জনহীন ঘন অরণ্যভূমির দৃশ্য কল্পনায় বড় একটা আনা যায় না। একবার দেখলে তারপর তার অন্য বাঁশঝোপের ছায়ায় বিচরণকারী মৃগযুথের ছবি মানসচক্ষে দর্শন করা কঠিন হয় না অবশ্যই। বেলা পড়ে আসছে, সমগ্র উপত্যকা ভূমির অরণ্য ছায়াবৃত্ত হয়ে এসেছে। রৌদ্রতপ্ত বাতাসে শালমঞ্জরির সুগন্ধ। বিম্বাধর বলল, এবার চলুন বাবুরা, আর এখানে থাকা ঠিক হবে না, অনেকটা যে ফিরতে হবে। জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা সেই স্থান ত্যাগ করবার পূর্বে পরিমল আমাদের দলের একটা ফটো নিল। তারপর আবার পাহাড়ের গা বেয়ে উপরে উঠলাম সবাই। বনের মধ্যে দিয়ে জোর পায়ে হেঁটে সন্ধ্যার কিছু পূর্বে আমরা গ্রিনডোলা পৌঁছলাম। বিম্বাধরের লোকজন আমাদের জন্য রান্না করে রেখেছিল। ভাত ও পুরি দুই রকমই ছিল, যে যা খায়। আমরা নিকটবর্তী একটি পুকুরে স্নান করে এসে খেতে বসলাম। গ্রামের লোকের ভিড় পূর্ববৎ। সবাই উঁকিঝুঁকি মেরে ভোজনরত বাঙালি বাবুদের দেখছে। গ্রামের বালক বৃদ্ধ যুবা কেউ বোধহয় বাকি নেই, চারধারে উড়িয়া বুলি। খাওয়া শেষ হলো। একটি গ্রাম্য নাচের দল নাকি অনেকক্ষণ থেকে আমাদের নাচ দেখাবে বলে অপেক্ষা করছে। এখন যদি আমাদের অনুমতি হয় তো তারা আসে। আমরা খুব আনন্দের সঙ্গে সম্মতি দিলাম। গ্রামের মণ্ডপ ঘরের সামনে রাস্তার ওপরে নাচ আরম্ভ হলো। ছোট ছোট ছেলেরা মেয়ে সেজে পায়ে ঘুঙুর বেঁধে নাচলো। প্রায় ঘণ্টাখানেক চলল নাচ। বেলপাহাড়ের পাটোয়ারি বলল, আর বাবু দেরি করবেন না, বড্ড পাহাড় জঙ্গলের পথে ফিরতে হবে, এই বেলা রওনা হওয়া উচিত। সেদিন দশমী তিথি, চমৎকার জ্যোৎস্না উঠল সন্ধ্যার পরই। আমার মনে একটা মতলব জাগলো, এই সুন্দর জ্যোৎস্না রাত্রে সামনের সেই পাহাড় জঙ্গলের পথে একা যাব, নতুবা ঠিক উপভোগ করতে পারা যাবে না। সন্ধ্যার পরেই সবাই রওনা হলো। আমি বললাম, হেঁটে আমি এক পাও যেতে পারবো না, পায়ে ব্যথা হয়েছে, আমি গরুর গাড়িতে যাব। কিরণ বলল, বুঝতে পেরেছি, মুখেই শুধু বাহাদুরি। পরিমল বলল, বিভূতিদার সব মুখে, আমি ও অনেককাল থেকে জানি। আমরা এবার রওনা হব। জনৈক গৃহস্থ আমাদের সামনে এসে বিনীতভাবে জানালো আজ রাত্রে তার মেয়ের বিয়ে। আমরা যদি আজ এখানে থেকে যাই এবং বিবাহ উৎসবে যোগ দিই তবে বড় আনন্দের কারণ হবে। অবশ্যই থাকা সম্ভব হয়নি, কিন্তু ওদের ভদ্রতা আমাদের মুগ্ধ করল। আমরা মিষ্ট কথায় তুষ্ট করে বিবাহ উৎসবে আমাদের যোগ দেওয়ার অক্ষমতা জ্ঞাপন করলাম। সময়ের অভাব, আজ রাত্রেই আমাদের ফিরতে হবে কলকাতায়। যাওয়ার সময় বিম্বাধর হঠাৎ হাত জোড় করে বলল, আমার একটা আর্জি আছে বাবুদের কাছে। কি? আমাকে একটা বন্দুকের লাইসেন্স করে দিতে হবে, হুজুরদের মেহেরবানি। গ্রাম শুদ্ধ লোক সেখানে উপস্থিত, সবাই আমাদের ঘিরে বিম্বাধরের আর্জির ফলাফল জানবার জন্য আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। প্রমোদবাবু বলল, ব্যাপার কি হে? বন্দুকের লাইসেন্স দেওয়া না দেওয়ায় আমাদের হাত কি তা তো বুঝলাম না, আমাদের ঠাউরেছে কি এরা? কিরণ বলল, গভর্নমেন্টের চিফ সেক্রেটারি আর তার স্টাফ। বিম্বাধরকে আমরা বুঝিয়ে বলতে পারলাম না অতগুলো লোকের সামনে যে আমাদের কোনো হাত নেই এ ব্যাপারে, গভর্নমেন্টের ওপর আমাদের এতটুকু জোর নেই। গম্ভীরভাবে বলতে হলো, আমরা বিশেষ চেষ্টা করে দেখব। বৃদ্ধকে এ প্রতারণা করতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আমাদের মানও তো বজায় রাখতে হবে। প্রমোদ, পরিমল ও কিরণ হেঁটে রওনা হয়ে গেল। আমি একটু পরে গরুর গাড়িতে রওনা হলাম। বিম্বাধর অনেকখানি রাস্তা আমার গরুর গাড়ির পাশে পাশে এলো। পথের পাশে শালবনে সেই নাচের দল রেঁধে খাচ্ছে।
শালপাতায় ভাত বেড়ে নিয়েছে, আর একটা অদ্ভুত গড়নের কাঁসার বাটিতে কি তরকারি। বেশ জায়গায় বসে খাচ্ছে ওরা। গ্রাম সেখানে শেষ হয়ে গিয়েছে। ডাইনে বনশ্রেণী, পেছনে শৈলমালা, জ্যোৎস্নায় কেমন অদ্ভুত দেখাচ্ছে। শালমঞ্জরির গন্ধে ভরা সান্ধ্য বাতাস। ইচ্ছে হয় ওদের নাচের দলে যোগ দিয়ে এইসব জঙ্গলি গায়ে ঘুরে বেড়ায়। গ্রাম ছাড়িয়ে চলেছি। বিম্বাধর ও তার দল বিদায় নিয়ে চলে গেল। আমার দুধারে নির্জন শিলাখণ্ড ছড়ানো প্রান্তর, প্রান্তরের মাঝে মাঝে শাল পলাশের বন। পথ কখনো নিচে নামছে, কখনো উপরে উঠছে। গাড়োয়ান নীরবে গাড়ি চালাচ্ছে। দু একবার কি বলেছিল, কিন্তু তার দেহাতি উড়িয়া বলি আমি কিছুই বুঝলাম না। অগত্যা সে চুপ করে আপন মনে গাড়ি চালিয়ে চলেছে। সুতরাং এই জ্যোৎস্নালোকিত পাহাড়ে, অরণ্যে ও প্রান্তরে আমি যেন একা। জ্যোৎস্না ফুটলে শালবনের রূপ যেন বদলে গেল। পাহাড় শ্রেণী রহস্যময় হয়ে উঠল। অনেকদিন কলকাতা শহরে বদ্ধ জীবনযাপনের পরে এই রোদ পোড়া মাটির ভরপুর গন্ধ আমাকে আমার উত্তর বিহারে যাপিত অরণ্যবাসের দিনগুলির কথা মনে করিয়ে দিয়ে এই রাত্রি এই জ্যোৎস্নালোককে আরও মধুময় করে তুলেছে। দুটো তারা উঠেছে বাঁ দিকের পাহাড় শ্রেণীর মাথায়, বৃহস্পতি ও শুক্র। পার্ক সার্কাসে টিউশনি করতে যাবার সময় রোজ দেখতাম তারা দুটো বড় বড় বাড়ির মাথার ওপর উঠেছে। সেদিনও দেখে এসেছি। চোখ বুজে কল্পনা করবার চেষ্টা করলাম, কোথায় পার্ক সার্কাসের সেই তেতালা বাড়িটা, সেই ট্রাম লাইন, আর কোথায় এই মুক্ত প্রান্তর, জ্যোৎস্না ওঠা বনভূমি, ঝর্ণা, বাঁশবন, পাহাড় শ্রেণী। কোনো দিকে কোনো শব্দ নেই। একা যেন আমি এই সৌন্দর্যলোকের অধিবাসী। মন এসব স্থানে অন্যরকম হয়ে যায়। প্রত্যেকের উচিত গভীর নির্জন স্থানে মাঝে মাঝে বাস করা। মন অন্যরকম কথা কয় এই সব জায়গায়। মনের গভীরতম দেশে কি কথা লুকানো আছে তা বুঝতে হলে নির্জনতার দরকার। ভারতবর্ষের রূপও যেন ভালো করে চেনা গেল আজ। বাংলার সমতল ভূমিতে বাস করে আমরা ভারতের ভূমিশ্রীর প্রকৃত রূপটি ধরতে পারি না। অথচ এই রাস্তা, মাটি, পাহাড় আর শালবন, এখান থেকে আরম্ভ করে সমগ্র মধ্য ভারতের এই রূপ। খড়গপুর ছাড়িয়েই আরম্ভ হয়েছে রাঙামাটি, পাহাড় আর শালবন। এই 400 মাইল বরাবর চলেছে। শুধু 400 কেন, 800 মাইলও আরও চলেছে সহ্যাদ্রির অরণ্যানী ও ঘাট শ্রেণী পর্যন্ত। ওদিকে মহীশূর, নীলগিরি, মালাবার উপকূলে ট্রপিক্যাল অরণ্য, আর্যাবর্তের সমতল ভূমি পার হয়েই নাগাধিরাজ হিমালয়। ভারতের আসল রূপই এই। বাংলা অন্য ধরনের দেশ। বাংলা শ্যামল, কমনীয়, ছায়াভরা। সেখানে সবই মৃদু, সুকুমার, গাছপালা থেকে নারী পর্যন্ত। এখানে যেন শিবমূর্তি ধরেছে, কমনীয়তা নেই, লাবণ্য নেই, শুধু রুক্ষ, বিরাট, উদার। উড়িষ্যা ও মধ্য ভারতের বনের শিববৃক্ষ যেন এখানকার প্রকৃতির রূপের প্রতীক। অনেক রাত্রে ডাক বাংলোয় পৌঁছলাম। বন্ধুরা তখনও কেউ আসেনি। একাই অনেকক্ষণ বসে রইলাম। ঘণ্টাখানেক পরে ওরা এলো। বলল স্টেশনের কাছে একটা হায়না মেরেছে, দেখে এলাম। কে মেরেছে? রেলের এক সাহেব। দেখে এসো, প্ল্যাটফর্মে মরা হায়নাটা এনে রেখেছে। তার চেয়ে ঠাকুরকে চা করতে বলা যাক। এসো চা খাওয়া যাক। মরা হায়না দেখে কি হবে? সেই পূজারী ঠাকুর পরম নিষ্ঠার সঙ্গে আমাদের ভাত বেড়ে দিল। এত রাত হওয়া সত্ত্বেও গ্রামের অনেকগুলি লোক ডাক বাংলোয় এসেছিল আমাদের বিদায় দিতে। দূরে পাহাড়ের মাথায় চাঁদ অস্ত গেল। আমরা স্টেশনে চলে এলাম। রাত 2টোয় ট্রেন। শীত পড়েছে খুব। পাটোয়ারি হাত জোড় করে বলল, বাবু, বিম্বাধরের আর্জিটা মনে আছে তো? আমায় বারবার করে বলে দিয়েছে আপনাদের মনে করিয়ে দিতে। আপনারা বড় লোক, একটু বলে দিলেই গরিবের অনেক উপকার হয়। কথাটা ঠিক, কিন্তু বলি কাকে? হাই বিম্বাধর। ধন্যবাদ।